তার ঠোঁটের কোণে চিরচেনা বিদ্রুপাত্মক হাসি। রাফায়েল ধীর পায়ে এগিয়ে আসে। বিন্দুমাত্র দ্বিধা না করেই রেচেলের কোমর জড়িয়ে ধরে বলল, আমার কথা ইভানের শরীরে ইনজেকশন পুশ করেছো ডার্লিং, এই জন্যই তোমাকে এত ভালোবাসি। চিন্তা নেই, ওর কিচ্ছু হবে না। ইটস জাস্ট শর্ট টাইম মেমরি লস। রাফায়েলের চোখের গভীর নিষ্ঠুরতা রেচালকে প্রায় অসাড় করে দিচ্ছিল। তার চোখে মুখে ফ্যাকাশ ভাব দেখা দিল। রাফায়েল তার গাল স্পর্শ করে মৃদু হেসে বলল, এখন বলে ফেলো তো অ্যালিজাকে। রেচালের চোখে আগুন জ্বলছিল, কণ্ঠ কাঁপছিল ক্ষোভ আর হতাশায়। কেন এমন করলে আমার সাথে রাফায়েল? রাফায়েল ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে ঠান্ডা গলায় বলল, কিছুই করিনি মিস রুদ্রিগো। উপস, সরি মিস লিয়াম। আমি যেভাবে বলছি সেইভাবেই কাজ করো শুধু। আমি তোমাকে একটাই কথা বলবো রিচি, এত কিছুর পরেও আমি তোমায় মেনে নেব, আই প্রমিস। রেচাল বিষাক্ত দৃষ্টিতে তাকালো। গলার স্বর আরো শীতল হয়ে এলো। কি জানতে চাচ্ছ? এলিজা কে? রাফায়েল চোখ সরু করে তাকালো। তার ঠোঁটের কোণে সেই চিরচেনা নির্মম হাসিটা আবার ফুটিয়ে বলল, অ্যালিজাকে সেইটা তো আমি জানি, কিন্তু তুমি আগে বলো এইখানে তুমি কেন এসেছো? তোমার মোটিভ কি? তোমার কি দরকার ছিল এইখানে ফেরার? বলো রিচি। রেচাল নিঃশ্বাস ফেলল, চোখ নামিয়ে আনলো। তারপর আবার রাফায়েলের দিকে তাকিয়ে বলল, অনেক কিছু রাফায়েল, অনেক কারণ ছিল। তার কণ্ঠের নিচে চাপা দুঃখ, ক্ষোভ আর কিছুটা ভাঙা আত্মা মিশেছিল। কিছুটা থেমে আবারও বলতে শুরু করলো, তোমাকে আমি অনেক ভালোবাসি, আর এরপরেও ওই জানোয়ার ইভানের সাথে থাকতে হয়েছে আমাকে। ভেবে দেখেছো কেন? ওর সাথে ইন্টিমেট হতে না চাওয়ায় ওর হাতে পাশবিক নির্যাতন সহ্য করতে হয়েছে আমাকে। সবই তো জানো। রাফায়েল এবার সত্যি স্থির হয়ে গেল। তার চোখ গাঢ় হয়ে এলো। নির্লিপ্ততা বজায় রেখে বলল, সব জানলেও আমি এখন সব জানতে চাইছি রেচল। তার গলার গভীরতা রেচালের শির দ্বারা দিয়ে একটা শীতল স্রোত বইয়ে দিল। রেচাল ধপ করে পাশে থাকা সোফাটায় বসে বলতে শুরু করলো, লিচার্ড লিয়ামের সেক্রেটারি বা পিএ ছিল একটা মেয়ে, নাম রোজ। মেয়েটা আমার বয়সী ছিল, হয়তো কিছু বছরের বড় হবে। রোজকে আমি চিনতাম পারিবারিকভাবে। রোজ অনাথ ছিল। আমাদের কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছিল সে, কিন্তু কোনো একভাবে সেদিন রিচার্ডের চোখে পড়ে যায় সে। আমার বাবাকে বলেই রিচার্ড রোজকে নিজের পিএ হিসেবে চায়। বাবা বেশি চিন্তা না করেই রোজকে দিয়ে দিয়েছিল। আর তখন লিয়ামের চেয়ে রুদ্রিগোর বেশি পাওয়ার ছিল। সেই সময় ইন্ডাস্ট্রি রুল করতো রুদ্রিগোরা। এখন যদিও রুদ্রিগোর নামে প্রায় মুছে গেছে, কিন্তু তখন সবাই ওকে এক নামে চিনত। লিচার্ড রিয়াম বেশিরভাগ সময়ই আমাদের থেকে কর্মচারী নিত। ঠিক আছে, বুঝলাম। তারপর? রোজকে পিএ হিসেবে হায়ার করলেও রোজ ছিল আমাদের কোম্পানির কর্মচারী, তাই প্রতিদিনই তাকে আসা লাগতো আমাদের কোম্পানিতে। আর এইভাবেই আমার রোজকে চেনা। রোজের সাথে রিচার্ডের কোনো সম্পর্ক ছিল না। রোজকে এক প্রকার রেপ করতো রিচার্ড। একটা সময় রোজ প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। তখন আমার আর ইভানের বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছিল দুই পরিবার। আর তখনই ইভান কোনো একভাবে জানতে পারে রোজ প্রেগনেন্ট। আর সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে, ইভানের সাথে রোজের অবৈধ সম্পর্ক ছিল। একভাবে বলতে গেলে। রেচালের কথা শেষ হওয়ার আগেই রাফায়েল থামিয়ে দিয়ে বলল, প্লিজ এই ধরনের কথা বলো না, আমি আর নিতে পারছি না। যেমন বাবা তেমন ছেলে। আচ্ছা, তার পরের ঘটনা বলুন মিস লিয়াম। মাথা নাড়িয়ে রেচাল বলতে শুরু করে, ইভান মেয়েটাকে মেরে ওর পার্সোনাল স্টাডিতে লুকিয়ে রেখেছে। আর পুরো ঘটনাটা আমি জানি, সেটা ইভান জানে না। আর এই কারণেই আমি বিয়ের আসর থেকে পালিয়েছিলাম। ভালোবেসেছিলাম রাফায়েলকে, কিন্তু গত কয়েক মাস আগে আমার কাছে আমার বাবা ফোন করে। সে জানায় যে রোজের মৃত্যুর জন্য ইভান বাবাকে থ্রেট দিয়েছে। ও এমনভাবে সব সাজিয়েছে যেখানে মনে হবে রোজের সাথে আমার বাবার সম্পর্ক ছিল, আর রোজ আমার বাবার অবৈধ সন্তান ধারণ করেছিল। বাবা আমাকে কলে রেখে কান্না করেছিল। আমি মেয়ে হয়ে কিভাবে চুপ থাকতাম রাফায়েল? আমি খারাপ খারাপ প্রেমিকা, খারাপ স্ত্রী, কিন্তু খারাপ মেয়ে হতে পারিনি রাফায়েল। আমার বাবা আমার কাছে সব, আর তার জন্য যদি আমাকে ধ্বংস হতে হয়, আমি নির্দ্বিধায় রাজি। ইভান বাবাকে বলেছিল যে আমি না ফিরলে আমার বাবা যতটুকু সম্মান আছে সব ধুলোয় মিশিয়ে দেবে। আমার মা আর গ্র্যানিকেও ও ট্রাকে রাখতো। সব মিলিয়ে আমার ফেরা ছাড়া আর কোনো উপায় ছিল না। ইভান এলিজার সাথে কি করেছে রেচল? আমি জানি না। আমি জানি যে এলিজা ডিভোর্সের দিনই লস অ্যাঞ্জেলস ছেড়ে চলে গিয়েছিল। বাদ বাকি কিছু আমি জানি না। আচ্ছা ঠিক আছে, তুমি ইভানের ক্যাবিনে ফিরে যাও, আমি বললে বাইরে এসো।
মাথা নাড়িয়ে চলে যায় রেচাল। সে বের হতেই রাফায়েল জিজ্ঞাসা করে, সব রেকর্ড হয়েছে? 100%। গ্রেট ওয়ার্ক আদ্রিয়ান, তবে আমাকে একটু হেল্প করো প্লিজ। কি হেল্প? ইভানকে আজ হসপিটালে বেঁধে রাখো। মুচকি হাসে রাফায়েল। তার কথার মানে বুঝতেই মাথা নাড়িয়ে হাসে আদ্রিয়ান। অতঃপর বলে, হ্যাভ এ লং নাইট মিস্টার আর্টিস্ট। রেকর্ডিং ডান? হ্যাঁ। অ্যাশার মিলার ধীর কণ্ঠে বলল, না, তার দরকার নেই, আপনার কাছেই রাখুন। যদি কাটছাট করা দরকার হয় সেটা আপনি দেখে নেবেন। অ্যাড্রিয়ান এক মুহূর্ত চুপ থেকে বলল, মিস্টার মিলার, একটা প্রশ্ন ছিল। অ্যাশার চোখের পাতা ফেলে কণ্ঠস্বর আগের মতোই ঠান্ডা আর নির্লিপ্ততা রেখে উত্তর করল, কি প্রশ্ন? মিস র্যাচেল রদ্রিগো ফেসে যাবে মনে হচ্ছে। অ্যাশারের চোখ সংকুচিত হলো খানিকটা। ব্রুকুচকে গভীর গলায় এসে বলল, তার স্টেটমেন্টে কি এমন কিছু আছে যাতে মনে হচ্ছে সে জড়িত? না মিস্টার মিলার, কিন্তু রোজের খুনি যে ইভান, সেটা মিস রদ্রিগো জানতো। অ্যাশার কোনো প্রতিক্রিয়া দেখালো না। ফোনের ওপাশে নীরবতা নেমে এলো। কয়েক মুহূর্ত পর বলল, ঠিক আছে, আমি কথা বলে জানাবো। ঠিক আছে, রাখছি তাহলে। ফোন কেটে দিল অ্যাশার। এক মুহূর্ত চুপচাপ বসে রইল গাড়ির স্টিয়ারিং ধরে রেখেই। চারপাশে অন্ধকার, রাস্তার আলো তার ছায়ামূর্তি দীর্ঘ করে তুলেছে। তারপর ধীরে ধীরে ঠোঁটের কোণে একটা মৃদু হাসি ফুটে উঠল, একটা শীতল রহস্যময় হাসি। সে একবার পাশের সিটের দিকে তাকালো। এলিজা ঘুমিয়ে আছে নিঃশব্দে। ক্লান্ত মুখখানা নরম আলোয় অনির্বচনীয় মনে হচ্ছে। অ্যাশার মৃদুস্বরে বলল, তোমার দুনিয়ায় তুমি রানী হতে পারো, কিন্তু আমার দুনিয়ায় তুমি রাজকুমারী। আর একজন রাজার মতো আমি তোমাকে আঁকলে রাখবো সবকিছু থেকে। কিন্তু যখন তুমি বড় হয়ে যাবে, তোমাকে আমার রাজত্ব আর সিংহাসন সামলাতে হবে, তার সাথে আমাকেও। তারপর গভীর শ্বাস নিয়ে সামনে তাকালো আবার। টরন্টো পৌঁছানোর আগে এখনো অনেক রাস্তা বাকি। কিছু একটা ভেবে সে ফোন বের করলো, কাউকে কল করলো। দুবার রিং হতে ওপাশ থেকে ফোন রিসিভ করতেই অ্যাশার শীতল আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, মিসেস জেইড। ইয়েস। এত রাতে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি অ্যাশার মিলার বলছি। ভালো আছেন? ইয়েস, কিছু বলবেন? আপনি কোথায় আছেন? আমার হাজবেন্ডের সাথে প্রাইভেটলি সময় কাটাচ্ছি। ওয়াই? আমার কিছু প্রশ্ন ছিল। কি বিষয়ে? কারোর খুনের সাক্ষী দিয়ে যদি ভয়ে পালিয়ে যায়, তাহলে তার কি শাস্তি দেবে? টেইলর কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি বুঝলাম না আপনার কথা। অ্যাশার ঠান্ডা গলায় বলল, ধরুন আমি এটা খুন করেছি আর আপনি সেটা জানেন, কিন্তু আপনি কোনো কারণে আমার থেকে পালিয়ে বেড়াচ্ছেন। এখন একটা জবানবন্দিতে আপনি স্বীকার করলেন যে আপনি সবটা জানতেন। এবার বলুন, আপনার শাস্তি কেমন হবে? আপনি আবার কাকে খুন করলেন, মিস্টার মিলার? অ্যাশার একটু হাসলো। অতঃপর ভদ্রতা বজায় রেখেই বলল, মিসেস জেইড, আই এম জাস্ট আস্কিং, আপনি একজন ক্রিমিনাল লয়ার। এভাবে কিছু বলা সম্ভব নয়, তবে আমার মনে হচ্ছে এটা মিস প্রিজন অফ ফেলনি আইনের আওতায় আসতে পারে, আর ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী এটা গুরুতর অপরাধ। কিন্তু যদি কেউ ভয় নিজের সুরক্ষার কথা ভেবে লুকিয়ে থাকে? সেটা নির্ভর করবে জুরি, প্রসিকিউটর বা বিচারকের সিদ্ধান্তের উপর। এখানে না হলেও 3 থেকে 4টা আউটকাম আসতে পারে। আচ্ছা, এত রাতে বিরক্ত করার জন্য দুঃখিত। আপনি আমার অফিসে আসবেন, আমি বিষয়টা ডিটেলসে জানতে চাই। মিস্টার মিলার, ডু ইউ নিড এনি হেল্প? কিছু কি হয়েছে? আমি দেখা করবো আপনার সাথে। আর হ্যাঁ, এলিজা আমার সাথে আছে। আমার টরন্টোতে যাচ্ছে। কেন? এসে জানাবো। আর কোনো কথা বাড়ালো না অ্যাশার। ফোন কেটে দিল। তারপর আবার এক পলক তাকালো এলিজার দিকে, তার ঘুমন্ত মুখে। এক অজানা চিন্তার ছায়া নেমে এলো চোখে। গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরল সে। তারপর ধীরে ধীরে স্পিড বাড়িয়ে দিল। রাত দীর্ঘ, রাস্তা শেষ হয় না, কিন্তু অ্যাশার জানে শেষ হওয়া দরকার। কিছু সত্য সামনে আসতে চলেছে, কিন্তু হিসাব মেলাতে হবে। তার আগে তাকে কানাডায় যে করেই হোক ফিরতে হবে। ঘরের টিমটিমে আলোতে ডেস্কের উপর বসে গিটারে টুংটাং শব্দ করে কিছু একটা ভেবে যাচ্ছে অগাস্ট। হঠাৎ করে দরজার নক করতে অগাস্ট অবচেতন মনে জিজ্ঞাসা করে, কে? দরজার অপর পাশ থেকে উত্তরের বদলে পাল্টা প্রশ্ন এলো, অগাস্ট। দি, ভিতরে আসো। সেলেন দরজা খুলে ভেতরে ঢুকে ঘরের লাইট জ্বালিয়ে বলল, তুমি ক্লাসে যাচ্ছ না কেন? ডেস্ক থেকে নেমে জানালার পাশে বসে বাইরে তাকালো অগাস্ট। তার চোখে এক ধরনের শূন্যতা। সেলেনের প্রশ্ন শুনেও কিছুটা অন্যমনস্ক ছিল সে। বেশ কিছুটা সময় নিয়ে একটু দেরি করেই বলল, ভালো লাগে না আমার ক্লাস যেতে। সেলেন একটা দীর্ঘশ্বাস ফেলল। ছোট ভাইটাকে এই অবস্থায় দেখে ওরও খারাপ লাগছিল। সে জানতো ক্রিস্টিনার অনুপস্থিতি অগাস্টকে কতটা কষ্ট দিচ্ছে। কিছুটা শক্তভাবে সে বলল, ক্রিস্টিনার কিছু হয়নি অগাস্ট। অগাস্ট এবার তার দিকে তাকালো। চোখে স্পষ্ট সন্দেহ নিয়ে জিজ্ঞাসা করলো, তুমি কিভাবে এত শিওর?
তোমরা কি আমার কাছে কিছু লুকাচ্ছ? সত্যি করে বলো তো। তেমন কিছু না অগাস্ট। আমাকে জেইন বলেছে এলিজাবেথ অমন মেয়েই না, আর আমারও তাই মনে হয়। ক্রিস্টিনা অ্যাশার মিলারের বোন, আর এলিজাবেথ কি এতটাই বোকা যে ক্রিস্টিনাকে মেরে ফেলবে? আর এই একটা জিনিস ভেবে দেখেছো, কি? মিলাররা কেউ কোনো রিয়াক্ট করছে না, উল্টো উইলিয়াম আর ডিয়ানার বিয়ের ডেট ফিক্সড হলো, আর আমার আর জেইনের এঙ্গেজমেন্টও পাবলিক করা হবে। ওদের মধ্যে কোনো বিষাদের রেশ নেই। আমার গড ফিলিং বলছে ক্রিস্টিনা ঠিক আছে। সেলেন ধীর কণ্ঠে কথাগুলো বলল। অগাস্ট চুপ করে রইল কিছুক্ষণ, তারপর নিচু গলায় বলল, দি কৃষ্ণান্দ ভালো থাকলেও আমার চোখের সামনে নেই। আমি ওকে অনেক ভালোবাসি, ওকে না দেখলে আমার শান্তি লাগে না। দি। সেলেন এগিয়ে গিয়ে অগাস্টের কাঁধে হাত রেখে বলল, আই নো অগাস্ট, ডোন্ট ওয়ারি, শি উইল বি ফাইন। অগাস্ট গভীরভাবে শ্বাস নিল, তার গলায় হতাশা বিষাদ। আই রিয়েলি হোপ সো। ঘরটা নীরব হয়ে গেল মুহূর্তেই। বাইরের বাতাস জানালার পর্দা নাড়িয়ে দিচ্ছিল বারংবার, ঠিক যেমনভাবে অগাস্টের মনের অস্থিরতা তাকে নাড়িয়ে দিচ্ছিল। পরদিন সকালে কফি হাতে বসে আছে জেইড, তার পাশেই বসে আছে টেইলর আর তার সেক্রেটারি ওয়াইনি। টেবিলের উপর ফাইলের আস্ত স্তূপ, আইনের বই থেকে শুরু করে আইনের বিষয়ক সকল ডকুমেন্ট সবকিছু রাখা। টেইলর একের পর এক ফাইল চেক করছে আর কিছু নোট করে নিচ্ছে। সামনে বসে থাকা ক্রিস্টিনা হতবিহ্বল নাই চেয়ে আছে তাদের দিকে। জেইড পায়ের উপর পা তুলে ল্যাপটপে আর্টিকেল পড়তে পড়তে হঠাৎ করে বলল, একটা কেসও পেলাম না যেখানে ওই পরিস্থিতিতে কেউ নির্দোষ হিসেবে পেয়েছে। ওয়াইনা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমিও ফাইলগুলো চেক করলাম ম্যাম, কিছু পেলাম না যেটাতে আপনি স্যাটিসফাই হবেন। টেইলর পেছনে গা এলি দিয়ে চোখের উপর দুহাত চেপে ধরে বলল, আই কান্ট টেক ইট এনি মোর। জেইড তাকে জড়িয়ে ধরে বলল, এত টেস্ট কেন দিয়ে নিচ্ছ? কি হয়েছে এমন? আই থিঙ্ক মিস্টার মিলার কাউকে খুন করেছে, আর এখন এনি হাউসে ধরা পড়ে যেতে পারে। আমি জানি না জেট, কিন্তু কাল রাতে সে ফোন করেছিল আমায়। ক্রিস্টিনা চমকে উঠে বলল, কি বলছো এসব? ভাইয়া রাগী হতে পারে কিন্তু কাউকে খুন করতে পারে না। জেইড মাথা নাড়িয়ে বলল, ব্যাপারটা ভাবছে, তবে তুমি প্যানিক হও না। ক্রিস্টিনা মাথা নাড়ালো ঠিকই, কিন্তু আচমকাই কেঁদে দিল। টেইলর উঠতে নিলে জেইড তাকে বাধা দিয়ে বলে, ক্লিপ টেস্টিং, তোমার ভারী পেট নিয়ে এত উঠবস করা ঠিক হবে না, আমি দেখছি। জেইড ক্রিস্টিনার কাছে গিয়ে হাঁটু মুড়ে বসে পড়ল। ক্রিস্টিনার হাত জোড়া নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, ড্রোন কাই আনাদার প্রিন্সেস, আমি জানি এশার এমন কিছু করবে না, আর আমাকে ট্রাস্ট করো তুমি। ক্রিস্টিনা মাথা নাড়িয়ে সায় জানালো। জেইড তার পাশে গিয়ে বসে পাশ থেকে তাকে আলতো করে জড়িয়ে ধরে বলল, দরকার পড়লে আমি আবার ওকালতিতে ফিরবো, এশারের হয়ে আমি কেস লড়বো। এক সময়ের বেস্ট টিয়ার লয়ার ছিল আমি, বুঝলে? জেইডের মিষ্টি কথায় কিছুটা হাস্যরসের আভাস পেল ক্রিস্টিনা। কান্নারত চোখেই মলিন হাসল সে। জেইড ওয়াইনের দিকে চেয়ে বলল, ডিভোর্স হওয়ার কি আয়েশাকে আবার ডিভোর্স লেটার পাঠিয়েছে? কিন্তু মিস্টার মিলার প্রত্যেকবার নয়তো ছিঁড়ে আর নয়তো পেপার প্ল্যান বানিয়ে পাঠিয়েছে, সাইনও করেনি উনি। জেইডের কথার মাঝে ওয়াইনা বলল, স্যার, ম্যামকে নিয়ে হসপিটালে গিয়ে আসবেন। এই সময় বেশি বেশি ডক্টর কনসালটেশন করলে ভালো হয়। মাথা নাড়িয়ে সায় জানালো জেইড। সকালটা যেন আজ একটু বেশি নীরব। জানালার পর্দা দুলছে, সূর্যের সোনালি আভা ঘরের মেঝেতে ছড়িয়ে পড়েছে। শীতের আমেজে মেতে উঠেছে প্রকৃতি, কিন্তু এই উজ্জ্বলতার মাঝেও ঘর জুড়ে এক অদৃশ্য ভারী অন্ধকার, একটা চাপা শূন্যতা ভাসমান। রেচাল ঘুম থেকে উঠে বিছানার পাশে থাকা সোফায় হেলান দিয়ে বসলো। তার চোখে গভীর বিষণ্ণতার ক্লান্তির ছাপ। সে জানে আজকের সকালটা আর 5টা সকালের মতো নয়। তার সমস্ত অতীত, তার সমস্ত পাপ আজ এসে তার সামনে দাঁড়িয়েছে। তার পালানোর কোনো পথ নেই। রাফায়েল যা ইচ্ছা বলুক, এই রেকর্ডিংয়ের পর অল্প হলেও তার শাস্তি হবেই। রাফায়েল দরজার ফ্রেমে হেলান দিয়ে দাঁড়িয়ে রেচালের দিকে অনিমেষ চেয়ে রইল, হাতে এক কাপ কফি নিয়ে। চোখের কোণে ছোট্ট এক হাসির রেখা, কিন্তু দৃষ্টিতে গভীর কিছু লুকানো। সে হালকা কণ্ঠে বলল, গুড মর্নিং বেবি। রেচাল মাথা তুলে পেছনে ফিরে তাকালো। একটা ম্লান হাসি ফুটে উঠল তার মুখে। কিছু সময় চুপ থেকে গভীর শ্বাস নিয়ে বলল, গুড মর্নিং রাফায়েল। তো গেস আই এম গোয়িং টু জেল নাও। এক দৃষ্টিতে রাফায়েলের দিকে তাকিয়ে থাকলো সে, যেন তার প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করছে। কিন্তু রাফায়েল নির্বিকার, যেন এই কথাটা একদম স্বাভাবিক। সে ধীরে ধীরে সামনে এসে তার পাশে থাকা স্পেয়ার টেবিলে কফির কাপটা রেখে রেচালের পাশে বসে বলল, কিছু হবে না তোমার রিচি, ইউ উইল ম্যানেজ।
রেচাল নাবোধক মাথা নাড়িয়ে একরাশ হতাশা নিয়ে বলল, না রাফায়েল, আমার পাপের শাস্তি হওয়া দরকার। আমি তোমাকে ঠকিয়েছি, আমি নিজেকে ঠকিয়েছি, আমি খুব কাঁচা কাজ করেছি রাফায়েল, আর আইনি শাস্তি না হলেও ইভান আমাকে মেরে ফেলবে। রাফায়েল দীর্ঘশ্বাস ফেলল, আঙুল দিয়ে চুলের ভিতর দিয়ে হাত চালিয়ে নিল। কিছুক্ষণ চুপ থেকে যেন নিজেকে সাহস দিচ্ছে, তারপর বলল, আমি একজন ব্যর্থ পুরুষ রিচি, তোমাকে কন্ট্রোল করা উচিত ছিল আমার। এনিওয়ে, আমিও তো জানতাম ইভান রোজের খুনি, সো আমরা একসাথে জেলে যাব, কি বলো? তার ঠোঁটে এক অদ্ভুত সুন্দর হাসি ফুটে উঠল, এমন এক হাসি যা দেখতে সুন্দর কিন্তু যার গভীরে দুঃখের এক নিঃশব্দ সুর বাজছে। রেচালের চোখ হঠাৎ করে কঠিন হয়ে উঠল। সে বিরক্ত গলায় বলল, আমার সাথে নিজেকে জড়ানো বন্ধ করো রাফায়েল, আজকেই আমাদের শেষ দেখা। রাফায়েল হালকা হেসে বলল, তুমি বললেই হলো। আই এম নট গোয়িং টু লিভ ইউ মিস রদ্রিগো। রেচাল দীর্ঘশ্বাস ফেলল, তার কণ্ঠ এবার আরো গম্ভীর, আরো দৃঢ় করে বলল, রাফায়েল, আবেগ দিয়ে সব কিছু হয় না। তুমি একজন বড় আর্টিস্ট, প্লিজ নিজের ক্যারিয়ারটাকে নষ্ট করো না। আমি হয়তো আর কখনো এই জগতে ফিরবো না, কিন্তু তোমার জীবনে আমি ফিরবো, কথা দিলাম। তুমি যদি আমাকে সত্যিই তোমার জীবনে চাও, আমি সত্যিই তোমার কাছে ফিরবো রাফায়েল, যদি বেঁচে থাকি। রাফায়েল একটু থামলো, তার চোখের কোণে যেন এক ঝলক আলো খেলে গেল। তারপর হালকা হাসি নিয়ে বলল, মিস রদ্রিগো, আর্টিস্ট করলে দুজনে একসাথেই করব, আর তুমি কালার কম্বিনেশন করে না দিলে আমি তো আঁকতেই পারি না। তার কথার ভেতর ছিল একরকম আশ্বাস, এক অদ্ভুত দৃঢ়তা। সে ঠিকই জানে রেচাল যতই দূরে যাক সে আবার ফিরবে। রেচাল কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলো, চোখে এক ধরনের মিশ্র অনুভূতি, কৃতজ্ঞতা, দুঃখ আর একটু আবেগ। তারা দুজনেই জানে হয়তো সত্যিই তাদের শেষ দেখার দিন ঘনিয়ে আসছে। সকালটা কেমন যেন এলোমেলো হয়ে আছে। প্রায় 1.5 দিনের জার্নিতে শরীরটা অনেক অকেজো লাগছে অ্যাশারের। নরম একটা ধাক্কা অনুভব করেই এলিজার ঘুম ভাঙল। চোখের পাতা ভারী লাগছে, শরীরটা যেন একটু ক্লান্ত। ঘুমের ঘরে হাত বাড়িয়ে কিছু একটা ধরার চেষ্টা করলো, কিন্তু সঙ্গে সঙ্গে ভারী একটা শ্বাসের সাথে একটা নেশালো কণ্ঠে কানে বেজে এলো তার। গুড মর্নিং মিসেস মিলার। কণ্ঠস্বরটা খুব চেনা, গভীর আর খানিকটা খেলোয়াড়ি ভঙ্গিতে ভরা। এলিজা চোখ খুলতেই অ্যাশারের মুখটা সামনে ভেসে উঠল। অ্যাশার চোখে এক নির্লিপ্ততা ধরে রেখে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তার ছাই রঙা চোখে ছিল এক দুষ্টুমির ঝলক, ঠোঁটের কোণে সেই চিরচেনা বিদ্রুপের হাসি। এলিজা আড়মোড়া ভেঙে গলায় অস্বস্তি টেনে বলল, গুড মর্নিং মিস্টার মিলার, আমরা কোথায়? অ্যাশার কাঁধ ঝাঁকিয়ে ঠোঁটের হাসি আরো চওড়া করে বলল, লোকেশন ওয়েলিংটন স্ট্রিট, কিন্তু তুমি আছো আমার কোলে বসে, আর তোমার জামা কাপড়ের অবস্থা ঠিক ঠিকানা নেই। এলিজা ভ্রুকুচকে তার দিকে তাকালো। কিছুটা চেতনা ফিরে আসতে বুঝতে পারলো সত্যিই তার ড্রেসটা এক পাশে সরে গেছে। তবে সেটা বড় কিছু না। সে ঠান্ডা ভঙ্গিতে একটা হাত দিয়ে জামা ঠিক করলো। এলিজা ড্রেস ঠিক করে নিলে অ্যাশার এলিজার কোমরের বাঁধন আরো শক্ত করে এলিজার ওষ্ঠের দিকে তাকায়। কিছুটা ভরকে গিয়ে কথা ঘোরানোর জন্য এলিজা বলে, আমরা অলরেডি টরন্টো চলে এসেছি। অ্যাশার এক হাতে স্টিয়ারিং ধরে, আর এক হাতে সেন্টার কনসোলে থাকা কাপ হোল্ডার থেকে কফির কাপ নিয়ে হালকা মাথা ঝাঁকালো। এলিজা অ্যাশারের ঘাড়ের দুপাশে হাত রেখে শক্ত হয়ে বসলো। অ্যাশার হালকা মাথা নাড়িয়ে বলল, অনেক আগে এসছে, পরে কি করব ভাবছিলাম, মাথা ধরেছিল, তাই স্ট্রিট সাইড থেকে কফি নিলাম। কফি শেষ করার আগে দেখলাম তুমি ঘুমের ঘরে উল্টে পড়ে যাচ্ছ। ঠিক কোলে নিয়ে বসছিলাম, পরে তো দেখি কোলে উঠে তুমি আমাকে সিরিজ করার ধান্দায় মেতে উঠছ। লিসেন মিসেস মিলার, তোমার আমাকে সিরিজ করার প্রয়োজন নেই, আমি তোমাকে দেখলে সিরিয়াস হয়ে যাই। তার কথার কোনরূপ প্রতিক্রিয়া না করে এলিজা একটু ধীর গলায় বলল, খিদে পেয়েছে। এ কি এলিজা, তুমি কিছু বললে না কেন? আমি তো তোমাকে টিজ করছিলাম। এবার এলিজার ঠোঁটে একচিলতে হাসি ফুটে উঠল। নিমেষেই সেই হাসি মিলিয়ে গিয়ে বাঁকা হাসি ফুটে উঠতেই সে বলল, জাস্ট একটু সরে গিয়েছিল, ইটস নট এ বিগ ডিল। আর এমন তো না যে তুমি আগে কখনো আমাকে দেখোনি। স্টপ বিং সো ড্রামাটিক। অ্যাশার নাটকীয়ভাবে শীষ দিয়ে বলল, ওয়াও, আমার বউ কবে থেকে এত বোল্ড হলো? সুইটহার্ট, should I call you mommy from now on? এলিজা চোখ কপালে তুলে বলল, হোয়াট দ্য? অ্যাশ মুখে লাগাম টানো। অ্যাশার হাসতে হাসতে গাড়ির সিটে হেলান দিল। উফ, ফাইনালি আমার বউটা ফিরেছে। তোমার এই কিউট রাগ না দেখলে আমার সকালকে দুপুর মনে হয় বেবি। এলিজা বিরক্ত মুখে বলল, দুপুর কেন মনে হয়? কারণ তখন আমাকে অফিসে থাকতে হয়, ব্রিয়ানের রুটির চেহারা দেখতে হয়, আনলাইক সকালের রাত। সকালের রাতে তো আমি আমার দুষ্টু অবাধ্য বউটাকে কাছে পাই। এলিজা চোখ সরু করে বলল, আমি অবাধ্য?
অ্যাশার কফির কাপে একটা চুমুক দিয়ে বলল, নয়তো কি? কিছু একটা ভেবে বলল, জানো, আমার আন্ডার একটা লোক কাজ করতো। ওর বউ সারাদিন ওকে ফোন করতো, আর ওর ঘরে সবসময় লাভ বাইট থাকতো। কত ভালো ডেডিকেটেড প্যাশনেট একটা বউ। তোমার মতো রাগে বদমাচাচে মরি না। তুমি তো আমাকে ভালোই বাসো না। এলিজা ঠান্ডা গলায় বলল, ঠিক বলেছো। অ্যাশার একটুও বিচলিত হলো না, বরং আরও খুশি দেখালো। বিড়বিড় করে বলল, ব্যাপার না, ইউ লাভ মি এনিওয়ে। এলিজা একটু চোখ ঘুরিয়ে বলল, টেজ করা হয়েছে, এখন চলো খাবো। অ্যাশার বাঁকা চোখে চেয়ে বলল, কাকে? এলিজা মুখ গম্ভীর করে তাকিয়ে বলল, অ্যাশ। আচ্ছা, সরি, চলো খেয়ে নেই। হাসতে হাসতে গিয়ার পাল্টালো অ্যাশার। গন্তব্য এখন একটা ভালো রেস্টুরেন্ট। টরন্টো শহর ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে। রাস্তায় গাড়ির সংখ্যা বাড়ছে, বাতাসে শীতের হালকা কামড়, আর তার মাঝখানে এক দুষ্টু স্বামীর টিজিং আর এক অবাধ্য স্ত্রীর হাসি। তাদের সকালটাও যেন শহরের মতোই উজ্জ্বল হয়ে উঠেছে। কিছুক্ষণ বাদে একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালো অ্যাশার। রেস্টুরেন্টটা ছোট হলো, ভেতরে ঢুকতেই একটা আরামদায়ক উষ্ণতা এলিজাকে ঘিরে ধরলো। জানালার পাশে বসার জায়গাগুলো বেশ সুন্দর। সকালবেলার ম্লান আলো কাচ ভেদ করে উজ্জ্বল ছায়া ফেলছে মেঝেতে। চারপাশে কাঠের উষ্ণ গন্ধ, কফির মৃদু সুবাস আর রান্নার শব্দ। অ্যাশার দরজা ধরে থাকলো। এলিজা ভেতরে ঢুকতেই ঠান্ডা গলায় বলল, লেডিস ফার্স্ট। এলিজা ভ্রু উঁচিয়ে তাকালো, চোখে চোখ রেখে বলল, তুমি আজ এত ভদ্র কেন? কি চক্কর করছো অ্যাশ? সত্যি করে বলো তো। অ্যাশার বিদ্রুপ করে বলল, ছেলেদের সব কিছুতেই দোষ। খেয়াল না রাখলে বলবে ইগনোর করে, আর খেয়াল রাখলে বলবে কি ফোনতে। এলিজা অপ্রস্তুত হয়ে বলল, না মানে তোমাকে তো এমন ফিকশনাল ম্যান টাইপ লাগে না, তোমাকে লাগে ওয়াইল্ড টাইপ। আজকে মনে হলো জেন্টালম্যান সাজছো, এই আর কি। I have both wild and gentle side, Mrs. Miller. হয়েছে, ওই টেবিলটায় বসি, চলো। এলিজা ধপ করে জানালার পাশে একটা সিটে বসে পড়লো। অ্যাশারও তার সামনে বসলো। পাশের টেবিলে এক বৃদ্ধ দম্পতি নরম স্বরে কথা বলছে। আরেকদিকে একজন মা তার ছোট্ট বাচ্চাকে ক্রোসেন্ট খাওয়াচ্ছে। ওয়েট্রেস এগিয়ে এসে হাসি মুখে বলল, গুড মর্নিং, আপনারা কি নেবেন? অ্যাশার মেনু হাতে নিলেও চোখ তুলে তাকিয়ে বলল, আমার ওয়াইফের জন্য কিছু হেভি মিল হবে, আর আমার জন্য স্ট্রং কফি আর রেগুলার ব্রেকফাস্ট প্লেট। এলিজা বিরক্ত মুখে বলল, আমি নিজেরটা নিজেই অর্ডার করতে পারি অ্যাশ। অ্যাশার চোখে সেই দুষ্টুমি ভরা ঝলক ফুটিয়ে বলল, বেশি বেশি খেয়ে নাও এলিজা, পরে খেতে চাইলে খাওয়াবো না। আমি নিজের টাকায় খেয়ে নিব, আর টাকা শর্ট পড়লে তোমাকে বিক্রি করে দিব। তুমি কিউট, হ্যান্ডসাম আর লম্বা একটা সুদর্শন লোক, তোমাকে যে কেউ কিনে নেবে। আমাকে বিক্রি করে সে টাকায় না খেয়ে আমাকে খেলেও তো পারো। অলমোস্ট 1 বছর পেট ভরা থাকবে। তার কথায় ওয়েট্রেস হেসে ফেলল। সাথে সাথে মেয়েটি বলল, সরি ফর দ্যাট। এলিজা হালকা হেসে বলল, আপনারা কিনবেন এই লোকটাকে? মেয়েটা মাথা নিচু করে হেসে বলল, স্যার, আমাদের রেস্টুরেন্টে হিসাবে অনেক বেশি চাউমিন হয়ে যাবে ম্যাম। পরের রাতে রেস্টুরেন্ট ভেঙে চোর আসবে। হি ইজ এক্সপেক্টিং অ্যান্ড রিক্সি ইন দ্যাট সেম টাইম ম্যাম, কিপ হিম। এলিজা হালকা একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর মেনু দেখে বলল, আমি ওয়াফলস, ক্র্যাম এগস আর বাটার টোস্ট নিব, সাথে কফি। ওয়েট্রেস হাসি বজায় রেখেই বলল, দুজনের জন্য খাবার চলে আসবে, একটু অপেক্ষা করুন। অ্যাশের ঠোঁটের কোণে হাসির রেখা। দেখলে, এই মেয়েটা আমার ভ্যালু দিল, আর তুমি এত হট এক্সপেন্সিভ হাজব্যান্ড পেয়েও বিক্রি করতে চাচ্ছ। সে মনে প্রিন্সেস এলিজাবেথ। এলিজা গ্লাসের পানি নেড়ে বলল, তুমি নিজেকে অনেক সিরিয়াস ভাবো, তাই না? অ্যাশার একদম আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলল, নিশ্চয়ই। একটু থেমে আবারও বলল, বিশেষ করে আমার স্ত্রীর ব্যাপারে। খাবার আসতে খুব একটা বেশি সময় লাগলো না। কফির কাপ থেকে ধোয়া উঠছে। ওয়েফেলের উপর গলতে থাকা বাটারের ঘ্রাণ যেন পুরো জায়গাটা ভরিয়ে দিয়েছে। এলিজা কাঁটা চামচ হাতে তুলে নিয়ে এক টুকরো ওয়েফেল মুখে দিল। চোখ বন্ধ করেই বলল, উফ, পারফেক্ট, আই লাভ চকলেট ওয়েফেলস। অ্যাশা তার কফির কাপ হাতে নিয়ে বলল, তুমি জানো, এই মুহূর্তে তোমাকে এত খুশি লাগছে যে লোকে ভাবে আমি তোমাকে নতুন করে প্রেমে ফেলেছি। এলিজা এক দৃষ্টিতে তাকালো, তারপর আবারও খাবার মুখে নিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি না, কথাটা মাথায় গেঁথে নাও। অ্যাশার কফির কাপে চুমুক দিল। গম্ভীর মুখে বলল, আমি জানতাম তুমি কথাটাই বলবে। সি, আই নো ইউ জাস্ট রাইট। এলিজা আবার খিলখিল করে হেসে উঠল। অ্যাশার তখন টোস্টের টুকরো ভেঙে মুখে দিয়ে বলল, এক জায়গায় নিয়ে যাবে? এলিজা ভাবলো কিছুক্ষণ, এরপর বলল, যাব। তাহলে আজ শুধু তুমি আর আমি,
কোনো প্ল্যান না, কোনো বিজনেস না, নাথিং। ডিল। খাবার শেষ করতে করতে রেস্টুরেন্টের বাইরে সূর্য একটু উজ্জ্বল হয়ে উঠেছে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসতেই টরন্টো শহরের বাতাস এলিজার গায়ে ধাক্কা দিল। অ্যাশার গাড়ির দরজা খুলে ধরলো। এলিজা চুপচাপ বসে পড়লো। শহরের রাস্তা ধীরে ধীরে পেছিয়ে যেতে লাগলো। বাতিগুলো একে একে মিলিয়ে যাচ্ছিল যেন। অ্যাশার আর কোনো কথা বলল না। তার মুখের সেই চিরচেনা দুষ্ট হাসিটা হারিয়ে গেছে। তার জায়গায় এক ধরনের গম্ভীরতা। আজকের সকালটা তার কাছে ঠিক আগের মতো নেই। ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছে সে। গাড়িটা থামলো এক আধুনিক আভিজাত্যে মোড়া বাড়ির সামনে। বিশাল আয়তনের, কিন্তু কোথাও বাড়াবাড়ি নেই। অন্ধকারের মধ্যেও বাড়ির সাদা দেয়ালে রোদের শেষ আলো পড়েছে। তবে আশেপাশের পরিবেশটা যেন একটু অদ্ভুত রকমের নিস্তব্ধ। এলিজা দরজা খুলতেই হালকা শীতের বাতাস এসে মুখে লাগলো। অ্যাশার কোনো কিছু না বলেই তার হাত ধরলো। তারপর তাকে বাড়ির পেছনের দিকে নিয়ে যেতে লাগলো। এলিজা অবাক হলেও কিছু বলল না। অ্যাশারের হাতের মৃদু দৃঢ়তা তাকে বোঝাচ্ছিল এখানে কিছু গুরুত্বপূর্ণ আছে। পেছনের বাগানে পৌঁছতেই এলিজার চোখ পড়ল একটা গ্রেভস্টোনের উপর। নিখুঁতভাবে সাজানো জায়গাটা ছিল যথেষ্ট শান্ত, যেন খুব যত্ন করে এটি তৈরি করেছে। চারপাশে ছোট ছোট সাদা ফুল, মাটিতে একটু অযত্নের ছাপ নেই। এলিজা ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। তারপর তার চোখ থমকে গেল পাথরের গায়ে গথিক লেটারে খোদাই করে লেখা, হিয়ার লাইস ইনারা এস্থার, ডটার অফ এলিজাবেথ এস্থার। এক মুহূর্তের জন্য যেন সমস্ত পৃথিবী স্তব্ধ হয়ে গেল। এলিজার নিঃশ্বাস আটকে গেল। ঠান্ডা বাতাস তার গায়ের ভেতর দিয়ে কেটে যেতে লাগলো। বিড়বিড় করে সে বলল, তার নিজের নামই এখানে লেখা, কিন্তু সে তো জানে না এমন কিছু। এটা কিভাবে সম্ভব? তার মেয়ে হয়েছিল, তাকে দাফন করা হয়েছিল। তার হাত ঠান্ডা হয়ে আসলো, ঠোঁট ফ্যাকাশে হয়ে এলো। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে অ্যাশারের দিকে তাকালো। অ্যাশার নিঃশব্দ দাঁড়িয়ে আছে, তার ছাই চোখে গভীর কিছু আবছা হয়ে ঝুলে আছে। এলিজার কণ্ঠ আটকে এলো, তাও মনের সাথে যুদ্ধ করে বলল, অ্যাশ, এটা। অ্যাশার দীর্ঘশ্বাস ফেললো, তারপর শান্ত গলায় বলল, তোমার আর ইভানের মেয়ে এলিসা। যদি অফিসিয়ালি আমি ওর বাবা, নামটা আমি রেখেছি। তুমি মাইন্ড করেছ? এলিজার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল। এই কবর ফলক তার সমস্ত দৃশ্যপট এলোমেলো করে দিচ্ছে। ঠান্ডা বাতাসে এলিজার শরীর কাঁপতে শুরু করলো। তার চোখ ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছিল। মনে হচ্ছিল মাটিটা দুলে উঠেছে। এলিসা? অ্যাশারের কণ্ঠস্বর যেন কোথাও দূরে মিলিয়ে যাচ্ছিল। তার ভেতরে যেন একটা কিছু ভেঙে পড়ছিল, একটা শূন্যতা, একটা দুঃস্বপ্নের কুয়াশা। তার চোখ ধীরে ধীরে বুঝে এলো। অ্যাশার যতটা দ্রুত সম্ভব এলিজাকে ধরে ফেললো। তার নিস্তেজ শরীরটা ধপ করে তার বাহুর মধ্যে এলিয়ে পড়ল। এক মুহূর্ত দেরি না করে এলিজাকে কোলে তুলে নিল। তার হাত, তার মুখ সব একেবারে ঠান্ডা। দ্রুত সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলো সে। পেছন থেকে কয়েকজন সার্ভেন্ট ফিসফিস করে বলতে শুরু করলো। কয়েকজন বডিগার্ড অবাক চোখে তাকিয়ে রইল। এই বাড়িটা যে মানুষটা সর্বদা শীতল, কঠোর, অবিচল, সে কি আসলেই কারোর জন্য এতটা ভেঙে পড়তে পারে? অ্যাশার কোনো কথা না বলে সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। তার ঘরটা আধো অন্ধকার। সে দরজা খুলেই এক মুহূর্ত নষ্ট না করে এলিজাকে বিছানায় শুইয়ে দিল। তার নিঃশ্বাস স্বাভাবিক, কিন্তু এতটা ফ্যাকাশে লাগছে যে মনে হচ্ছে সে যেন কোনো দুঃস্বপ্নে হারিয়ে গেছে। অ্যাশার ধীরে ধীরে বসলো। তার হাত এলিজার গালের উপর দিয়ে বুলিয়ে দিল। তারপর খুব আস্তে করে চোখের পাতায় একটা চুমু খেয়ে ফিস ফিস করে বলল, হ্যালো সুইটহার্ট, ওয়েলকাম টু দ্য লিভিং হেল। তার গলা কিছুটা কাঁপলো। অ্যাশার চোখ বন্ধ করে কি এক সময় থেমে আবার বলল, আই এম সরি এলিজাবেথ, আমি তোমার মতো নই। তুমি আমাকে সবকিছু দূরে সরিয়ে দিতে পারো, শুধুমাত্র আমার সেফটির জন্য, আমার সম্মানের জন্য। কিন্তু আমি স্বার্থপর এলিসা। আমি তোমাকে মরতে দেব, তবুও তোমাকে নিজের থেকে দূরে ঠেলে দিতে পারবো না। তার কণ্ঠস্বর নরম হয়ে এলো, কিন্তু ভেতরে এক অদ্ভুত শূন্যতা ঝুলে রইল। বিড়বিড় করে বলল, আমাকে ক্ষমা করে দিও। এলিজার চোখের পাতার একটুও নড়াচড়া নেই। অ্যাশার হাত মুঠো করে শক্ত করে ধরল। তার চোখের পাতায় চুমু খেয়ে উঠে দাঁড়ালো। বিকেলের ম্লান আলো ঘরের পর্দা ভেদ করে ভিতরে ছড়িয়ে পড়ছে। ঘুম ভাঙতেই এলিজার মাথাটা ভারী লাগছিল। অনেকক্ষণ ঘুমানোর কারণে চারপাশ ঝাপসা হয়ে গেছে। একটু নড়ে চড়ে বসতেই তার কপালে ভাঁজ পড়ল। চারপাশটা একদম অদ্ভুত। বিছানার চারপাশে সাদা নরম কাপড় ফেলা। এলিজা কাপড় কিছুটা সরিয়ে দেখলো সামনের সোফায় বসে আছে অ্যাশার। তার চোখের নিচে হালকা ক্লান্তির ছাপ, কিন্তু তবুও সেই তীক্ষ্ণ দৃষ্টি হারিয়ে যায়নি। সামনে রাখা টেবিলের উপর কয়েকটা রিভলভার সাজানো, চকচক করছে ধাতব আবরণ। দুজন লোক দাঁড়িয়ে রয়েছে, কিছু বলছে ধীর কণ্ঠে। আর অ্যাশার এক হাতে একটা গ্লাস ধরে রাখা, আর অন্য হাতে অন্যমনস্কভাবে ঠুকছে টেবিলের কিনারে। এলিজা আস্তে করে চোখ কষলে নিয়ে ফিসফিস করে ডাকলো, অ্যাশ। তার কণ্ঠ খুব বেশি জোরালো ছিল না, কিন্তু এতক্ষণ এক দৃষ্টিতে কথা শুনতে থাকা অ্যাশার তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। দুই লোক চমকে উঠে দ্রুত রিভলভার রুকানোর চেষ্টা করলো। অ্যাশার কড়াভাবেই বলল, শি ইজ নট স্কেয়ার অফ দিস থিংস, শি ইজ এ কুইন আলবার্তো। লোক দুটো পরস্পরের দিকে তাকালো। তারপর একজন মৃদু হেসে বলল, ইওর গার হইল।
অ্যাশারের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল, কিন্তু তার চোখ শীতল রেখে কঠিন স্থির দ্বিধাহীন স্বরে বলল, মাই ওয়াইফ। এলিজার বুকের ভেতর ধক করে উঠল। অ্যাশারের স্ত্রী শব্দটা তার ভেতরে একটা মৃদু ঝড় তুলল। লোক দুটো সামান্য সময় নিল। একজন গম্ভীর গলায় বলল। অ্যাশার মাথা নেড়ে উঠে দাঁড়ালো, কঠিন গলায় বলল, আমি কখনো কথা নড়চড় করেছি? অ্যাশার মাথা কাত করে সরে দাঁড়ালো। লোক দুটো দরজা খুলে চলে গেলে সে ধীর পায়ে এগিয়ে এলিজার পাশে এসে বসলো। তার চোখে গভীর কিছু ছিল। ঠান্ডা গলায় বলল, তুমি ঠিক আছো? এলিজা এক মুহূর্ত তাকিয়ে থাকলো তার দিকে, তারপর নিঃশ্বাস ফেলে বলল, আমি ঠিক আছি। অ্যাশার ঠোঁটের করে সামান্য হাসি ফুটল। এলিজার পাশে বসে তাকে জড়িয়ে ধরল সে।